আজকে আমরা একটি নতুন টপিক নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে জনশ্রুতি। জনশ্রুতির সঙ্গে ইতিহাসের কি সম্পর্ক এবং জনশ্রুতি আমাদেরকে ইতিহাস জানতে কতটুকু সাহায্য করে। তার আগে একটি ছোট্ট গল্প বলি, কারণ এই গল্পটিও এই পড়ার সঙ্গেই একটু সংযুক্ত, মানে পরবর্তীতে এর সঙ্গে একটু অন্য ঘটনার রিলেশন আমরা খুঁজে পাব। রাভা সমাজে একটি গল্প প্রচলিত আছে, জনশ্রুতি প্রচলিত আছে। রাভাদের যে প্রধান দেবতা জগ ঋষি, উনি একবার একটি কাকড়াকে বলেছিলেন, আমরা যে কাঁকড়া মাছ খাই এখন আর কি, সে এক কাঁকড়াকে বলেছিলেন যে মানুষ সৃষ্টি করবেন এবং মানুষের বসবাসের উপযুক্ত একটি জায়গা তৈরি করবেন, অর্থাৎ পৃথিবী। তার জন্য কাঁকড়াকে কিছু মাটি নিয়ে আসতে বলেছিলেন। তো তখন এই পৃথিবী ছিল না, মানুষজনও ছিল না, তাই কাকড়াকে এই আদেশ করলেন দেবতা জগ ঋষি। কোথা থেকে আনবে মাটি? সমুদ্রের তলা থেকে। ঠিক আছে, কাকড়া রওনা দিল সমুদ্রের তলা থেকে মাটি আনতে, কিন্তু সে খালি হাতে ফিরে এলো। ফিরে এসে জগ ঋষিকে বলল যে, হে দেব, আমি একটি ছোট্ট প্রাণী, আমার হাত বা পা যেটাই বলি না কেন, মাত্র দুটি। তখন নাকি কাকড়ার দুটি পা ছিল। এ দিয়ে পৃথিবীর জন্য, মানুষের সৃষ্টির জন্য একটি যে বাসস্থান আপনি বানাবেন, সেটার জন্য এত পরিমাণ মাটি লাগবে, সেটা তো আমি এই দুই পায়ে ভর সইতে পারবো না। তখন জগ ঋষি নিজের ক্ষমতা বলে কাকড়ার পায়ের সংখ্যা বাড়িয়ে দেন, যেটা আমরা এখন দেখি, যে অবস্থায় দেখি। কাকড়া তাতে খুশি হয়ে যায় এবং গিয়ে মাটির ঢেলা নিয়ে আসে। জগ ঋষি সেই মাটির ঢেলাকে তালের মতো পাকিয়ে এই পৃথিবীকে তৈরি করেন। এই গল্পটার সঙ্গে সংযুক্তিকরণ কি আছে এই ইতিহাসের সঙ্গে, আজকে আমরা যেই ক্লাসটি নিচ্ছি, যে বিষয়ে পড়াশোনা করছি, সেটা আমরা পরে বলব। প্রথমে আমরা যেটা শুরু করি, যে জনশ্রুতি কিভাবে এলো আমাদের সমাজে। দেখো, মানুষ যখন প্রথম এই পৃথিবীর বুকে পা দেয় লক্ষ লক্ষ বছর আগে, তখন কিন্তু তাদের অবস্থা বর্তমানে আমরা যেটা দেখি জন্তু জানোয়ারদের অবস্থা, তার থেকে কোনো ফারাক ছিল না, সেম একই রকম। জঙ্গলে থাকতো, কারণ তখন তো সারা পৃথিবীই জঙ্গলে থাকতো, ফলমূল সংগ্রহ করত বা শিকার করত, বা মৃতদেহ যদি কোথাও পড়ে থাকতো, কোনো হিংস্র জন্তুর শিকারের কোনো বস্তু যদি কোথাও পড়ে থাকতো, সেগুলির মাংস খেত, কাঁচা মাংস অবশ্যই, কারণ রান্না করা পদ্ধতি তখনও আবিষ্কার হয়নি। তো এভাবেই তো চলতো। সারাদিন দিনের আলো ফোটার পরে তাদের তো একটি চিন্তা থাকতো যে সারাদিন খাবারটা কিভাবে জোটানো যাবে আর কি, অর্থাৎ খাদ্য সংগ্রহ করেই কিন্তু তাদের লক্ষ লক্ষ বছর এই পৃথিবীর বুকে কেটে গেছে। তখন কিন্তু তারা নিজেদেরকে কিভাবে আত্মরক্ষা করবে, নিজেদের কিভাবে খাদ্য সংগ্রহ করবে, সেদিকেই তাদের নজরটা ছিল। অবসর সময় বলতে আর কিছু ছিল না তাদের কাছে। যখন অবসরের সময় আসতো আর কি, অর্থাৎ এত কিছু কাণ্ড কারখানা সারাদিনে করে যখন আসতো, সে গাছের তলাতেই হোক আর গুহাতেই হোক, তখন তার তো শরীর শ্রান্ত ক্লান্ত, তার নতুন ভাবনার চিন্তার ব্যাপার তো ছেড়েই দাও। তো এইরকম পরিস্থিতিতে মানুষ একটা সময় গিয়ে কৃষিকাজ শিখল। কৃষিকাজ যখন মানুষ শেখে,
তখন থেকেই কিন্তু মানুষের জীবনের আমূল পরিবর্তন ঘটতে থাকে। এবার একটা জিনিস লক্ষণীয়, মানে ভালো করে লক্ষ্য করবে যে আমরা এখন যেরকম কৃষিকাজ দেখি, মানুষ কিন্তু তখন প্রথম তো এত উন্নত ধরনের এইভাবে কৃষিকাজ তো করতে পারেনি। তারা হয়তো গুহার সামনে যেখানে থাকতো সেখানে আশেপাশে যেই শস্যগুলো তারা সংগ্রহ করতো, হয়তো খাবার বেশি হয়ে যেত, লাগতো না বেশি, সেগুলোই সেখানে ছিটিয়ে ফেলে দিত। বিভিন্ন গাছের বীজ যেগুলো তারা ফলগুলো খেত, ফল খাওয়ার পরে তার বীজগুলো খাওয়া যায় না, যেগুলো শক্ত সেগুলো গাছ বাইরে গুহার বাইরে ফেলে দিত, সেখান থেকেই গাছ হতো, সেখান থেকে আবার ফল হতো। এই যে ঘটনাগুলি তারা দেখতো, এই ঘটনাগুলি দেখার পরেই কিন্তু তাদের কৃষিকাজের চিন্তাধারা কিন্তু আসে। অর্থাৎ তারা তখন নতুন নতুন বীজ ছড়িয়ে ছড়িয়ে গুহার পাশাপাশি অঞ্চলে নতুন নতুন বীজ ছড়িয়ে ছড়িয়ে তারা ফলমূলকে উৎপাদন করতে শিখলো। এভাবেই নতুন প্রাথমিকভাবে কৃষিকাজের সূত্রপাত হয়। পরবর্তীতে আস্তে আস্তে সেটা ধান, গম বা অন্যান্য খাবারে আসতে সেটাও কিন্তু প্রায় লক্ষ লক্ষ বছর লেগেছিল আমাদের সমাজে আসতে। তো মানুষ যখন প্রথম কৃষিকাজ শেখে তখন কিন্তু তাদের মধ্যে একটি অবসরের সময় তৈরি হয়। অর্থাৎ এই সময় তারা একটু ফ্রি সময় পায়, কারণ তখন সব সময় শুধু বাইরে শিকারের জন্য যাওয়ার প্রয়োজন নেই, সব সময় কিভাবে খাদ্য ফলমূল সংগ্রহ করা হবে তার চিন্তা করার প্রয়োজন নেই, এটির একটা ব্যাপার ছিল। তখন তারা ফ্রি হয় আর কি। এবার ফ্রি থাকা এবং আরেকটা ব্যাপার হচ্ছে যে তাদের গ্রুপে, সমাজে, তাদের দলে যে বয়স্ক ব্যক্তিরা থাকতো, আমরা অবশ্যই যেটা ঠাকুরমা, ঠাকুরদা, দাদু, দিদা বলি আর কি, পিসি পিসা যারা সম্পর্কে, এরা বয়স্ক যারা থাকতো তারা তো আর সবসময় সবার সঙ্গে, যুবকদের সঙ্গে আর ফলমূল সংগ্রহ বা শিকারে যেত না। তারা তো গুহার মধ্যেই বা তাদের তৈরি ছোট পাতালতার বাড়িতেই থাকতো। সেখানে ছোট ছোট বাচ্চাদের যখন তারা কথা বলতে শিখলো, তাদের সঙ্গে নানা রকম কথা, গল্প, এগুলো নিয়েই কিন্তু তারা চলতো। তো এরকম পরিস্থিতিতে আস্তে 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 আমাদের মধ্যে, আমাদের সমাজের মধ্যে এই জনশ্রুতির উদ্ভব হয়। অর্থাৎ কোনো একজন, কোনো এক ব্যক্তি, কোনো একটি সমাজ, কোনো একটি কৌম যেটা আমরা বলি, জাতি, তাদেরকে নিয়ে নিয়ে এক একটি গল্প তৈরি হতে থাকে। এই গল্পগুলি হচ্ছে জনশ্রুতি, যেগুলো আমরা বংশ পরম্পরায় এখন আমাদের মধ্যে পেয়ে থাকি। এবার প্রশ্ন হচ্ছে যে এই জনশ্রুতি কত প্রকারের হয়। দেখো, জনশ্রুতি বিভিন্ন বৈচিত্র্যের হতে পারে, বিভিন্ন প্রকারের হতে পারে। সেগুলো কি কি? সেগুলো হচ্ছে পৌরাণিক কাহিনী, লোক কথা, স্মৃতি কথা, কিংবদন্তি, মৌখিক ঐতিহ্য। এগুলো হচ্ছে জনশ্রুতির অংশ। মানে আমরা জনশ্রুতিকে এরকম ভাগে ভাগ করতে পারি। এ ধরনের নানা রকম, এগুলোর বিভাগগুলো কোনটা কি টাইপের এবং কি কি চরিত্রের বৈশিষ্ট্যের, এগুলো আমরা পরবর্তীতে আলোচনা করব অবশ্যই। তো এখন আমরা জানবো যে জনশ্রুতিগুলি এইরকম বিভাগের মধ্যে পড়ে, এই সকল বিভাগের মধ্যে পড়ে। এই জনশ্রুতিগুলি কিন্তু হাজার হাজার বছর ধরে কিন্তু মানুষের মুখে বংশ পরম্পরায় কিন্তু এসেছে। এবার একটা জিনিস দেখো, আমরা যা বলি মুখে, সেই মনের ভাবটাকে লিখে রাখার জন্য, যেন আমাদের লিখে রাখা মনের ভাব পরবর্তীতেও মানুষ জানতে পারে, সেই লিখার পদ্ধতিটা আমরা আবিষ্কার করেছি কবে? আজকের থেকে প্রায় 5000 বছর আগে। তার আগে কিন্তু মানুষ লিখতে জানতো না, কথা বলতে পারত, ভাষার আদান প্রদান হতো, সবকিছুই বুঝতে পারতো, সব চলতো, কিন্তু লিখে রাখার পদ্ধতিটা তখনও তারা শেখেনি। তাহলে জনশ্রুতি তো তারও আগে তৈরি। তাহলে জনশ্রুতিগুলো 100, 200, 500, 1000 বছর পর পর কিভাবে মানুষের মধ্যে রয়ে গেল? সে লিখার মাধ্যমে না, মৌখিক
আলোচনার মাধ্যমে, গল্প শোনার মাধ্যমে, শুনে মনে রাখার মাধ্যমে। অর্থাৎ এটাকে বলা হয়, এই সিস্টেমটাকে বলা হয় শ্রুতি, অর্থাৎ শুনে মনে রাখা। এভাবেই কিন্তু বংশ পরম্পরায় এই কাহিনীগুলো, এই জনশ্রুতিগুলো বংশ পরম্পরায় এখনো পর্যন্ত আমাদের সমাজে রয়ে গেছে, সেগুলো লেখার প্রয়োজন হয়নি। এবার একটি ঘটনা এখানে খুব ভালোভাবে, গভীরভাবে লক্ষ্য করতে হবে যে যেই ঘটনাগুলিকে লেখা হয়নি, যেই ঘটনাগুলি মৌখিকভাবে বংশ পরম্পরায় এসেছে, সেই ঘটনাগুলি কিন্তু অনেকটাই ভেজালে পরিপূর্ণ। একদম ভালোভাবে বলতে গেলে কিছুটা সত্য, কিছুটা মিথ্যা। কিভাবে? কারণ যখন কোনো একটি ঘটনা, হয়তো তখন যখন জনশ্রুতিটা তৈরি হয়েছিল তখন ওই ঘটনাটি একদম 100% সত্য, কিন্তু এটা কি হবে, বছরের পর বছর এই সত্য ঘটনাটাই একজন আরেকজনকে বলবে, একজন আরেকজনকে বলবে, এরকম তো হয়। আর এই ধরনের ঘটনা আমরা তো ডেলি বলি না, প্রতিদিনই বলি না, হয়তো আজকে বললাম, 10 বছর পরে হয়তো আবার বলবো। তাহলে এত দিনে এই ঘটনার নানা রকম অংশগুলো কিন্তু আমাদের কাছে তখন স্মৃতিতে থাকে না, মনে থাকে না, লোপ পেয়ে যায়। তখন সেই লোপ পেয়ে যাওয়া অংশগুলো, যেই জায়গাগুলো আমাদের মনে নেই, সেই জায়গাগুলোকে আমরা কি করি, গল্পটাকে কন্টিনিউ করার জন্য নিজেদের মন থেকে কিছু অংশ সেখানে জুড়ে দিই। আর দর্শকের কাছে বেশি আকর্ষণীয় করতে গিয়ে, যেন তারা গল্পটি আরো খুব গভীরভাবে শোনে, গভীরভাবে মনে রাখে, বেশি আকর্ষণীয় করতে গিয়ে সেই গল্পের মধ্যে বাস্তবের সঙ্গে কিন্তু অবাস্তব কথাও কিছু আমরা মিশিয়ে দিই। এটাই স্বাভাবিক। আর অবাস্তব কথা শুনতে মানুষের সবচেয়ে বেশি ভালো লাগে, সেই ধরনের গল্পের কথা শুনতে। পক্ষীরাজ ঘোড়া, ভেবে দেখো, পক্ষীরাজ ঘোড়া মানে এমন ঘোড়া যার পাখির মতো ডানা আছে। পৌরাণিক কাহিনীগুলোতে এ সকল আমরা শুনলে পরে খুব আমাদের মন প্রফুল্ল হয়ে যায়, আনন্দিত হয়ে যায়। পক্ষীরাজ ঘোড়ায় উড়ে রাজকুমার রাজকুমারী যেত। তাছাড়া নানা রকম ভূতের গল্প তোমরা ছোট সময়েও স্কুলের বিভিন্ন লাইব্রেরি থেকে বই নিয়েও পড়েছো, খুব ইন্টারেস্টিং লাগতো ভূতের গল্প, বাড়িতেও কারোর মুখে শুনতে খুব ভালো লাগতো। তো এইরকম নানা রকম অতিরঞ্জনের কথা শুনলে আমাদের বেশ ভালো লাগে, রোমাঞ্চক অবস্থা হয় আর কি। সুতরাং তারাও কিন্তু এই কাণ্ডটি করতেন। সেটা যে ইচ্ছা করেই সবসময় হতো তাও না, ওই যেটা বললাম, যে অনেক সময় স্মৃতিতে হারিয়ে যেত, মানে ভুলে যেতেন তারা কোনো কোনো অংশ, তখন সেটির সঙ্গে সেটা জুড়ে দিতেন। তো এইভাবে পৌরাণিক কাহিনী হোক, কল্পকাহিনী হোক, লোককথা হোক, স্মৃতিকথা হোক, সমস্ত জিনিস হোক, এইভাবে একটার সঙ্গে একটা কিন্তু সংযুক্ত, এবং প্রত্যেকটির ক্ষেত্রেই কিন্তু এ ধরনের ঘটনা ঘটতে পারে। অর্থাৎ অবাস্তব কিছু ঘটনা যুক্ত হয়ে যেতে পারে, শুধু যেতে পারে না, যেত, যুক্ত হয়েই যেত। তাই আমরা এই সকল কাহিনীগুলিকে যখন যাচাই করব তখন একটু ভেবে চিন্তে কিন্তু যাচাই করব। এবার আমরা জানব জনশ্রুতির ধারা। জনশ্রুতির ধারা বলতে অ্যাকচুয়ালি এই জনশ্রুতিটি, এবার আমরা জানব জনশ্রুতির ধারা মানে এই যে জনশ্রুতিগুলি এত বছর ধরে 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 আমাদের কাছে এলো, এই জনশ্রুতিগুলি কয়টি ক্যাটাগরির হয়, কিরকম, মানে মানুষের কাছে আসা এই জনশ্রুতিগুলির যে উৎপত্তি হলো, সেই ঘটনাগুলি কত রকমের। ঘটনাগুলি দু রকমের। একটি হচ্ছে মানুষের দেখা ঘটনার বিবরণ, মানুষ দেখেছে নিজে, সেই ঘটনাটির একটি বিবরণ। আরেকটি হচ্ছে মানুষের না দেখা ঘটনার বিবরণ। অর্থাৎ তখন দেখো, মানুষের মধ্যে কিন্তু যে দলগত একটি বিভাগ ছিল, একটি দলের সঙ্গে আরেকটি দলের কিন্তু ঝগড়া ঝামেলা কিন্তু লেগেই থাকতো সব সময়। আর প্রত্যেকটি দলকে রক্ষা করার জন্য এক ধরনের বলিষ্ঠ কিছু মানুষ, তার বডিগার্ড তার যেটা বলো, সেগুলো নিয়ে তারা রক্ষা করতো আর কি। শক্তিশালী যে ছিল ওই দলের মধ্যে তারাই রক্ষা করতো। এইবার ভেবে দেখো, কোনো একটি দলে
কোনো একটি দলের শক্তিশালী কোনো একটি মানুষ যার দায়িত্ব ওই দলকে রক্ষা করা, অন্য কোনো দল যদি তাদের আক্রমণ করে আর সে যদি খুব বীর বিক্রমে সে তাদেরকে প্রতিহত করে, তখন সেই ব্যক্তি সম্বন্ধে, অর্থাৎ সেই শক্তিশালী ব্যক্তি সম্বন্ধেই একটি জনশ্রুতি চালু হয়ে যায় সমাজে। তার নাম দিয়ে, তার পরিচয় দিয়ে, তার চেহারা দিয়ে, তার বিক্রমের কথা দিয়ে, কিভাবে রক্ষা করেছিল, এরকম নানা রকম কিছু ঘটনা দিয়েই কিন্তু এই জনশ্রুতি তৈরি হয়ে যায়। তার মানে কি, এই ঘটনাগুলো অনেকে দেখে, তখনকার সমাজে দেখেছে এই ঘটনাগুলো ঘটতে, তারপরে ওরা সেটিকে একটা গল্পের মতো বানিয়ে নিয়েছে। পরবর্তীতে কাউকে বললে তাদের নিজের ছোট বাচ্চা কাচ্চাদের সঙ্গে যখন কথা বলা হয়, তখন ওই রকম একটি ঘটনাকেই তারা গল্পের আকারে বলে, তৈরি হয়ে গেল জনশ্রুতি। আরেকটি ব্যাপার থাকে যেটা হচ্ছে অদেখা, অর্থাৎ এই যে ঘটনাটি এখানে ঘটলো, কেউ তো দেখলো, দেখার পরে সেই ঘটনাটি নিয়ে একটি জনশ্রুতি তৈরি করলো, কিন্তু মনে করো শত শত মাইল দূরে আরো কোনো এক ব্যক্তি, তারা তো ওই ঘটনাটি দেখেনি, কিন্তু ওই গল্পটা কারো মুখ থেকে, তাদের যোগাযোগের মাধ্যমে কারো মুখ থেকে শুনেছে, ওই গল্পটা, ওই জনশ্রুতিটা তারা শুনেছে। তাহলে তার কাছে কি এই জনশ্রুতিটা কিরকম? অদেখা, অজানা, অর্থাৎ সে কোনোদিন দেখেনি। তখন সে যখন এই গল্পটাকে খুব ইন্টারেস্টিং মনে করবে এবং সে তার নিজেদের পরিবারের বা নিজেদের কৌমের মধ্যে কারোর সঙ্গে আলোচনা করবে, তখন সে কি করবে? এটির সঙ্গে আরো বেশি করে কিছু অতিরঞ্জতা কিন্তু যুক্ত করে দিতে পারে। তাই হতো, মানে সেটিকে আরো আকর্ষণীয় করতে। তখন সেটাকে আরো বেশি কিছু মিথ্যার আশ্রয় নিয়ে সেটিকে একটু মানে রংচং চটপটাদার করার জন্য কিন্তু ওই গল্পটাকে একটু মিশিয়ে নিত। তো সেটা মানুষের কাছে আরো বেশি আকর্ষণীয় হয়ে উঠত। এভাবেই দেখা যেত যে আমাদের জনশ্রুতিগুলো আস্তে 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 এভাবেই এসেছে। হয়তো প্রথমে পিওর ছিল, তারপরে আস্তে আস্তে কিছু জল মিশতে 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 এখন সেটা 50-50 হয়ে আছে। এখন আমরা বলি জনশ্রুতিগুলি সংগ্রহ করা হলো কিভাবে। এই জনশ্রুতিগুলি কিন্তু এক একটি কৌমের এক একটি সম্পদ। তারা সাধারণত নিজেদের সমাজের বাইরে এই জনশ্রুতিগুলি প্রচার করত না। তার ফলে মানুষের কাছে বেশিরভাগ ক্ষেত্রে মানুষের কাছে ছড়িয়ে পড়ার সম্ভাবনা ছিল কম, হতো খুব কম হতো। তো প্রত্যেকটি জনজাতির মধ্যে নিজস্ব যে জনশ্রুতিগুলি, নিজস্ব যে গৌরব কথাগুলি, সেগুলো কিন্তু নিজেদের মধ্যেই সীমাবদ্ধ থাকতো। সেগুলি গল্পের আকারে বংশ পরম্পরায় এখনো পর্যন্ত চলে এসেছে। তো এই ঘটনাগুলিকে একত্রিত করা, পৃথিবীতে হাজার হাজার লক্ষ লক্ষ জনশ্রুতি আছে, সেগুলোকে সমস্ত কিছুকে সংগ্রহ করা এখনো তো সম্ভব হয়নি। তবে শুরু তো একটা হয়েছিল। এই শুরুটাই করেছিলেন দুইজন ব্যক্তি, দুই ভাই, জেকব গ্রিম এবং উইলহেম গ্রিম। এই দুইজন ভাই জার্মানি ছিলেন। তারা এই জনশ্রুতিগুলি সংগ্রহ করার কাজ কিন্তু প্রথমে শুরু করেছিলেন, কিছু কিছু জনশ্রুতি। আর সেই হিসেবে তারা কৃষকদের জনশ্রুতি, লোককথার বিভিন্ন জনশ্রুতি তারা কিন্তু সংগ্রহ করেন কিছু কিছু। তো ওই জনশ্রুতিগুলি সংগ্রহ করে 1812 সালে তারা একটি বই লেখেন, সংকলন প্রকাশ করেন। ওই একই সময়ে আমাদের ভারতবর্ষে উইলিয়াম কেরি, একজন ব্রিটিশ, অর্থাৎ 1812 সালে ইতিহাস মালা নামে একটি বই রচনা করেন, যেখানেও তিনি এই জনশ্রুতিগুলি সম্বন্ধে লিখেছেন এবং বলেছেন। ভারতের বিভিন্ন জনশ্রুতিগুলি সংগ্রহ করার পেছনে আরেকটি অবদান ছিল খ্রিস্টান মিশনারিদের, যারা আমাদের এদেশে এসেছিলেন খ্রিস্ট ধর্ম প্রচার করতে। তারা সর্বপ্রথম এই উপজাতীয় গোষ্ঠীগুলির সঙ্গে কিন্তু মিলিত হয় এবং তাদের কাছে বিভিন্ন রকম জনশ্রুতিগুলি কিন্তু তারা শোনে। শোনার পরে এই জনশ্রুতিগুলি তারা সংগ্রহ করে। আমাদের দেশে সংগ্রহ করা এই জনশ্রুতিগুলি খ্রিস্টান মিশনারিরাই সর্বপ্রথম এই জনশ্রুতিগুলিকে বহির্বিশ্বের সঙ্গে পরিচয় করায়। অর্থাৎ বলেছিলাম যে জনশ্রুতিগুলি কিন্তু
একটি কৌমের মধ্যে, একটি জাতির মধ্যে সীমাবদ্ধ থাকতো। ওরা এর বাইরে সেটা আলোচনা করতে চাইতো না, বা অন্য জাতির তেমন একটা ইন্টারেস্টও থাকতো না যে আরেকজনের জনশ্রুতিগুলো শোনার, কারণ নিজেরগুলো তারা বলতেই ব্যস্ত। তো এইরকম পরিস্থিতিতে যখন খ্রিস্টান মিশনারিরা এই সকল জনশ্রুতিগুলো শোনে, তারা নিজের সেগুলো গ্রন্থের আকারে সংকলন করে, তারপরে সেগুলো বহির্বিশ্বের কাছে কিন্তু সেগুলো প্রকাশিত হয়। অর্থাৎ এইভাবেই জনশ্রুতিগুলি মানুষের কাছ থেকে, মানুষের মুখ থেকে সংগ্রহ করে মানুষের মধ্যে বিস্তারিত, মানে প্রসারিত মানুষের সামনে কিন্তু সেটি উপস্থাপন। ফলে এইভাবে এই সময় থেকে সায়েন্টিফিক্যালি, মানে বৈজ্ঞানিকভাবে জনশ্রুতিগুলি সংগ্রহ করে তা লিখিত আকারে পেশ করে মানুষের সামনে পেশ করা হতে থাকে। এরপরে আস্তে আস্তে মানুষ তার প্রতি ইন্টারেস্টেড হয় এবং জনশ্রুতিগুলি নানাভাবে বিভিন্ন ব্যক্তির মাধ্যমে বিভিন্ন জনজাতি থেকে সংগ্রহ করা হতে থাকে। ফলে এভাবেই আমাদের জনশ্রুতিগুলো আমাদের মধ্যে এখন অনেক সঞ্চিত আছে, যেগুলো থেকে আমরা অনেক কথাই জানতে পারি। এবার আসি ইতিহাসের সঙ্গে জনশ্রুতির সম্পর্ক। ইতিহাসের সঙ্গে জনশ্রুতির একটি গভীর সম্পর্ক আছে। জনশ্রুতিতে প্রথমেই আমরা বলেছিলাম যে কিছু অংশ সঠিক থাকে, কিছু অংশ বেঠিক থাকে। এবার আসি একদম প্রথমে যে গল্পটি বলেছিলাম তার কথায়। মনে পড়ে সেই গল্পটা? কাকড়া মাটি নিয়ে এসেছিল, জগঋষি তালের মতো পাকিয়ে একটি পৃথিবী তৈরি করেছিলেন মানুষের বসবাসের উপযোগী হিসেবে। শুনে সবটাই তো অলৌকিক, অলিক কল্পনা মনে হচ্ছে, হাসিও পাচ্ছে না, অসম্ভব ব্যাপার। এটার মধ্যেও ইতিহাস আছে। আর তোমরা ভালো করে জানো, ইতিহাস কোনো সায়েন্স ছাড়া ইতিহাস হয় না, অর্থাৎ বিজ্ঞান ছাড়া ইতিহাস হয় না। তার মানে কি, এটার মধ্যে বিজ্ঞানও আছে। তার মানে বিজ্ঞান আছে দেখেই ইতিহাস আছে। কিভাবে? কাকড়াকে জগঋষি আদেশ করেছিল, ধরে নিলাম মিথ্যে। কাকড়ার প্রথমে 2টি পা ছিল, মিথ্যে ধরলাম, পরে অনেকগুলো হয়ে গেল, 10-12টা হয়ে গেল, মিথ্যে ধরলাম। কাকড়া এত পৃথিবী তৈরির জন্য এত মাটি নিয়ে আসলো, হতে পারে না। সামান্য একটি কাকড়া এত মাটির ভর বইবে কেমন করে? মিথ্যে। কিন্তু একটি কথাও কিন্তু আমি বলেছি, জগঋষি তালের মতো পাকিয়ে পৃথিবী তৈরি করেছিল। এই ঘটনাটা যদি তুমি একবার ভাবো, যে এই ঘটনাটা যদি আজকের থেকে 10, 15, 20, 25, 30 হাজার বছর আগের হয়, তাহলে জগঋষি সেই মাটিটিকে তালের মতো পাকিয়ে পৃথিবী বানিয়েছিল। তার মানে কি? তালের মতো, তাল কি? গোল। তাহলে পৃথিবী কেমন? গোল। আমাদের এই সমস্যার সমাধান করতেই কিন্তু হাজার হাজার বছর লেগেছে যে পৃথিবীর আকৃতি কেমন, গোল না চ্যাপ্টা। একটু ভেবে দেখো। তাহলে তখন থেকে তারা কিন্তু একটি সঠিক কল্পনাই করতেন যে পৃথিবীর আকৃতি গোল। সুতরাং এই ঘটনাগুলিকে এখন বৈজ্ঞানিক ভাবনা হিসেবে স্বীকৃতি দেওয়া হয় না, কিন্তু স্বীকৃতি দেওয়া না হলেও একবার ভেবে দেখো যে তখনকার দিনে মানুষের চিন্তাধারা কিন্তু এখনকার দিনের চিন্তাধারা থেকে অনেকটাই উন্নত ছিল। এখন হয়তো আমরা বিজ্ঞানের যুগে অনেকটা এগিয়ে নিয়ে গেছি, কিন্তু তার পেছনেও যে ঘটনাগুলো আমরা জানি, ইতিহাসে বিভিন্ন পাতায় পাতায়, বিভিন্ন ঘটনায়, বিভিন্ন উপাদানে এত সায়েন্টিফিক জিনিস আছে যেগুলো আমরা এখন বর্তমান যুগে কল্পনাও করতে পারি না। এখনো আমরা অনেক ঘটনার উদ্ধারই করতে পারিনি। তারা কি করে পারত, কি করে পারল। তো ইতিহাসের সঙ্গে জনশ্রুতিগুলির একটি সম্পর্ক কিন্তু আছে। কি? একটু আগে বললাম, জনশ্রুতির মধ্যে 50% ভালো অর্থাৎ সত্য কথা থাকে, 50% মিথ্যে কথাও থাকে, অতিরঞ্জন থাকে। ঐতিহাসিকদের কাজ হচ্ছে এই জনশ্রুতিগুলো সংগ্রহ করে কোনটি সত্য এবং কোনটি মিথ্যে এগুলোকে বিচার বিশ্লেষণ করা এবং তার থেকে সঠিক তথ্যটি তুলে এনে ইতিহাসের সঙ্গে তাকে যুক্ত করা, তাকে যাচাই করা। এটা হচ্ছে প্রথম কাজ। দ্বিতীয়ত, এই জনশ্রুতিগুলি শুনে বা জনশ্রুতিগুলি পড়ে তখনকার দিনের সমাজের অবস্থার কথা জানা যায়, তখনকার দিনে মানুষের অবস্থার কথা, মানুষের সম্পর্কের কথা, সামাজিক শ্রেণী বিভাজনের কথা
সমাজে মানুষের বা নারী পুরুষের অবস্থানের কথা, সাংসারিক জীবনের কথা, নানা রকম ঘটনার কথা কিন্তু এই জনশ্রুতিগুলি থেকে জানা যায়। তৃতীয়ত, বিভিন্ন ধর্মীয় কাহিনী, ধর্মের উৎপত্তি, ধর্মীয় ইতিহাস, ধর্মীয় শ্রেণীবিভাগ এই জনশ্রুতিগুলি থেকে কিন্তু জানা যায়। অর্থাৎ সমকালীন ধর্ম তাদের সমাজে কতদূর প্রসারিত ছিল, কতদূর প্রতিফলিত হয়েছিল তাদের জীবনযাত্রায়, সেগুলোও কিন্তু আমরা জানতে পারি জনশ্রুতি থেকে। এরপর হচ্ছে অর্থনীতি। জনশ্রুতি আমাদের সমকালীন অর্থনীতিকে জানতেও সাহায্য করে। অর্থাৎ সে সময় মানুষের জীবনযাত্রা কেমন ছিল, জীবিকা কি ছিল, মানুষ কিভাবে তার দৈনন্দিন আহার জোগাড় করত, কিভাবে তারা কৃষিকাজ শিখলো, কিভাবে তারা অন্যান্য কাজগুলি করতে পারলো, পশুপালন, শিকার, সেগুলো সমস্ত কাহিনী কিন্তু এই জনশ্রুতির সঙ্গে মিলেমিশে একাকার হয়ে আছে। সুতরাং সেই জনশ্রুতিগুলি দেখে আমরা কিন্তু নানা রকম অর্থনৈতিক চিন্তাধারা, অর্থনৈতিক কার্যকলাপ মানুষের আমরা কিন্তু জানতে পারি। সে সময় অনেক ইতিহাসের উপাদানই আমরা হয়তো সেই ঘটনাগুলো পাই না, কিন্তু জনশ্রুতি থেকে সেগুলো কিন্তু জানা যায়। সুতরাং জনশ্রুতি আমাদের ইতিহাস জানতে প্রচণ্ডভাবে সাহায্য করে।